ভাবনার বাহিরে ছিল। যাই হোক, বিনা বিঘ্নতাই কাজটা সম্পন্ন হচ্ছে। ও যেতে চাইছে এই অনেক। উনি আর তৃষাকে বেশি ঘাটালেন না। এদিকে তৃষা সংযোগ বিচ্ছিন্ন করতেই আর্যর বুকের ভেতরটা অজানা আশঙ্কায় দুমড়ে মুচড়ে উঠল। উন্মাদের মতো ও বারবার ডায়াল করতে লাগলো, কিন্তু প্রতিবারই ওপাশ থেকে সুইচ অফ বার্তাটি ওর ধৈর্যকে অগ্নিদগ্ধ করল। এক অসহ্য হাহাকারে, তীব্র আক্রোশে আর্য নিজের হাতের মুঠোফোনটি সজোরে দেয়ালে ছুঁড়ে মারল। যান্ত্রিক যন্ত্রটি মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে আছড়ে পড়ল। শব্দ শুনি পার্শ্ববর্তী কেবিন হতে ফারহান হন্তদন্ত হয়ে ছুটে এলো। কেবিনে শ্রীহীন দশা আর আর্য রক্ত বর্ণ চোখ দেখে ও স্তব্ধ হয়ে কম্পিত স্বরে শুধালো। আর্য বিধ্বস্ত ভঙ্গিমায় ওর দিকে চাইল। একে একে সবটা খুলে বলল ফারহানকে। সমস্ত কিছু শ্রুত শেষে ফারহান বড্ড বিচলিত হলো। কপালে হাত দিয়ে অস্ফুট স্বরে বলল, হোয়াট হ্যাপেন আর্য? আর ইউ ক্রেজি আর্য? স্রেফ একটা অ্যাকচুয়ালিতেই সব শেষ করে দিলি? হোয়াই ডিড ইউ মিস আপ দিস অপরচুনিটি? তুই তো জানিস ও কতটা ইমোশনাল। একবার আই লাভ ইউ বললে কি এমন মহাভারত অশুদ্ধ হতো? আর্য ফারহানের গলা চেপে ধরে অবর্ণনীয় হাহাকার মিশ্রিত কণ্ঠে উন্মাদের মতো চিৎকার করে উঠল। I can't lose her, Farhan. I just can't. She is my oxygen. ওকে হারালে এই আর্য এহসান জীবন্ত লাশ হয়ে যাবে। I'm helpless, Farhan. Please help me. ফারহান ওর থেকে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলল, ও যখন শুনছিল তখন বলতে কি হয়েছিল? এখন নাটক করস কে? আমি তখন একদমই প্রস্তুত ছিলাম না। একদম হুট করেই শুনছে। আমি তো ফিরেই ওকে বলতাম সব, কিন্তু কিন্তু কি? আগের দিনই তো আমার সামনে কত কথা বললি, সেইগুলোই বলতি। it was impossible. হোয়াই? আর্য ধপ করে বিছানায় বসে পড়ল। ওর কিছু একটা হয়েছে ফারহান। Something is wrong with her. I know her very well. ও এমন করতেই পারে না। I'm damn sure something is wrong with her. ফারহান আর্যর বলিষ্ঠ খাতে হাত রেখে ওকে শান্ত করার বৃথা চেষ্টায় ধীর গলায় বলল, রিল্যাক্স দোস্ত, আমি আসি তো। এভরিথিং অল রাইট। আর্য এবার ফারহানের দিকে মরিয়া দৃষ্টিতে তাকালো। পরক্ষণেই পেশাদারি তীক্ষ্ণ চলে ও বলল, No, Farhan, কিচ্ছু ঠিক নেই। I need immediate leave. I don't care about the protocol. আমাকে যেভাবেই হোক সামনের 2 দিনের ভেতরে ঢাকা পৌঁছাতে হবে। ও বিমান করে কোথায় হারিয়ে যাবে, আমি সেটা হতে দেব না। I have to stop her right now. 9 মাস আগে, আজ থেকে 9টা মাস আগে এমনই এক বৃষ্টি ভেজা প্রহরে আমাদের দেখা হয়েছিল, এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে। মনে আছে ক্যাপ্টেন? অথচ অথচ মাত্র 9টি মাসের ব্যবধানে আজ আমরা যোজন যোজন দূরে। হয়তো এতটা খারাপ আমার লাগতো না, হয়তো এতটা দমবন্ধকর মুহূর্তের শিকার আমি হতাম না। কেন করলেন আমার সাথে এমন? ভালো যদি নাই বাসবেন তাহলে কেন আসলেন এত কাছে? কেন জড়ালেন এই মরণ মায়ায়? প্রবল বর্ষণমুখর শ্রাবণের দ্বীপ্রহর বিরাজমান। ঘোর বর্ষায় আক্রান্ত সমগ্র সুবর্ণনগর। ক্ষণে ক্ষণে রৌদ্ররসে নীলিমার বক্ষ জুড়ে বজ্রবিদ্যুতের অট্টহাসিতে ত্রস্ত জনপদ গৃহকোণে সিটিয়ে আছে। পুরাতন স্যাঁতস্যাঁতে দোতলা ভবনের পূর্ব পাশের কক্ষটার ঝোল বারান্দার দরজায় হেলা দিয়ে দূরদিগন্তে শূন্য দৃষ্টি মেলে আনমনে কথাগুলো আওড়াচ্ছিল তৃষা। নিচে সবাই মহাব্যস্ত আজ, তার পেছনের কারণটাও ব্যাপক তাৎপর্যময়। আজ ইংরেজি বর্ষপঞ্জিকায় আগস্টের 12 তারিখ, অর্থাৎ তৃষার 19তম জন্মদিন। নিঃসন্দেহে দিনটা নেওয়াজ বাড়ির সকলের জন্য বড্ড বৈশিষ্ট্যসূচক, তাই সবাই সেই তোড়জোড়েই মত। তবে দিনটার সম্বন্ধে বিন্দুমাত্র স্পৃহা দুঃসদা হাস্যোজ্জ্বল মুখশ্রীতে আনন্দের নগণ্যতম রেখাও স্থান পায়নি আজ। উন্মাতাল পবন জানালার পর্দাগুলোকে অবাধ্য ছাপটাই উড়িয়ে দিচ্ছে বারংবার। হঠাৎ কক্ষে কারো প্রবেশ অনুভূত হতেই তড়িৎ বেগে চোখের কানের বেগ গড়িয়ে পড়া দুফোঁটা অশ্রুকণা হাতের অপর পৃষ্ঠ দ্বারা মুছে ফিরল, পিছনে ফিরল। সঙ্গে সঙ্গে দৃষ্টিগোচর হলো চঞ্চল ভঙ্গিমায় কক্ষে প্রবেশকারী আরিশাকে। রীতিমতো হাঁপাচ্ছে মেয়েটা। তৃষা ভ্রুকুচকে ধীরলয়ে ওর দিকে এগিয়ে গিয়ে শুধালো, এভাবে ছুটছিলি কেন? কি হয়েছে? আরিশা জোরে জোরে শ্বাস নিল কয়েক দফায়, তারপর স্বাভাবিক হওয়ার ব্যর্থ প্রচেষ্টায় বলল, তো তোমার পার্সেল।
ও থামতেই তৃষা কুঞ্চিত ভ্রুযুগল আরো কুচকালো। মানে? মানে আর কি, তোমার পার্সেল আসছে। কুঞ্চিত ভ্রুযুগল শিথিল হতে শুরু করেছে। ইতিমধ্যেই বিরক্তি ছাপিয়ে একরাশ বিষয় ক্রাশ করেছে দৃষ্টি। মস্তকে খুঁজে চলেছে কাঙ্ক্ষিত ব্যক্তির পরিচয়, তবে ফলাফল শূন্য। দীর্ঘ একটা মাস যাবৎ সকলের থেকে বিচ্ছিন্ন, বড্ড একাকিনী। প্রথম দিকে রাতে টুইঙ্কেলের সঙ্গে আলাপ জমলেও ইদানিং সেটাতেও ভাটা পড়েছে। আর মেহসানার সঙ্গেও তত একটা কথা হয়ে ওঠে না। তাহলে কে পাঠাবে উপহার? এদিকে হুট করে ওকে এমন ধ্যানে মগ্ন হতে দেখে আরিশা এক ধাক্কা দিয়ে বলল, ওই পিপি, কই হারালা? আরিশার ধাক্কায় সম্বিত ফিরল তৃষার। ঘোর লাগা নেত্রদয় মেলে বিভ্রান্ত স্বরে বলল, পার্সেল আমার নামে? ভুল দেখিসনি তো? হয়তো ভুল করে ভুল অ্যাড্রেসে এসেছে। আমাকে আবার কে পার্সেল পাঠাবে? আরিশা এবার কপালে হাত দিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আরে না রে ভাই, আমি কি অতই কাঁচা কাজ করি? ডেলিভারি বয় স্পষ্ট করে বলল ঈশানে আওয়াজ। এই অঞ্চলে ঈশানে আওয়াজ নামে তুমি ছাড়া আর কেউ আছে নাকি? খামুখা সন্দেহ করো? তৃষা তবু নিশ্চিন্ত হতে চাইল। তুই শিওর তো? ভালো করে নামটা দেখেছিস? আরিশা এবার কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ঈষৎ বিরক্তি নিয়ে বলল, হ্যাঁ রে বাবা, 100 বার শিওর। পার্সেল নিয়ে লোকটা নিচে দাঁড়িয়ে ঠাই ওয়েট করছে। তোমার যদি বিশ্বাস না হয় নিচের চোখে গিয়ে দেখে আসো। এখন দ্রুত চলো তো দেখি, আমার তো আর সহ্য না। তৃষার বিস্ময়ের ঘোর কাটে না। হঠাৎ নিস্তরঙ্গ হয়ে যাও জীবনে আকস্মিক এই পার্সেল বড্ড অনাকাঙ্ক্ষিত। মনের গহীনে এক অজানা কৌতূহল আর সংশয়ের দোলাচল নিয়ে ও ধীর পদক্ষেপে আরিশার অনুগামী হলো। ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। রান্নাঘরের টিনের চালে বর্ষণের অবিরাম ছন্দপতনের আওয়াজ শ্রুতিমধুর হয়ে কর্ণগোচর হচ্ছে। আরিশার সঙ্গে নিচে নামতেই তৃষার দৃষ্টিগোচর হলো নেওয়াজ বাড়ির সদর দরজার সামনের নিচে রেইনকোট পরিহিত, হাতে বেশ বড়সড় একটি প্যাকেট ধরে দণ্ডায়মান যুবকটিকে। বৃষ্টির ছাট থেকে বাঁচতে পার্সেলটি পলিথিনে খুব যত্ন করে মোড়ানো। তৃষাকে দেখে ডেলিভারি বয় পকেট থেকে একটা রসিদ বের করে এগিয়ে এসে বেশ পেশাদার ভঙ্গিতে শুধালো, আপনি তৃষা নেওয়াজ? জি, আমি। আপনার একটা পার্সেল আছে ম্যাম, ঢাকা থেকে বুক করা হয়েছে। কাইন্ডলি এখানে একটা সাইন করে দিন। তৃষা রসিদের ওপর নিজের নামটা দস্তখত করে পার্সেলটা হাতে নিতেই ও এক অদ্ভুত শিহরণ অনুভব করলো। আয়তনে বড়সড়, ওজনেও কম নয় প্যাকেটটা। তৃষার একার পক্ষে বহন করা দুরূহ হয়ে ওঠায় আরিশার সহায়তা করলো ওকে। দুজনের সম্মিলিত প্রচেষ্টায় পার্সেলটা নিয়ে ভেতরের দিকে প্রবেশ করলো ওরা। সকলে রান্নাঘরে ব্যস্ত থাকায় ড্রয়িং রুম জনশূন্য, তাই ওরা কোনোরূপ বাক্য ব্যয় না করেই নির্ঝঞ্ঝাটে সরাসরি তৃষার শয়নকক্ষের দিকে পা বাড়ালো। বিছানার ঠিক মাঝখানে রাখা সুবিশাল সেই প্যাকেটটার দিকে ও নিষ্পলক চেয়ে আছে তৃষা। বাহিরে শ্রাবণের অঝোর ধারে প্রকৃতি তখনও মাতোয়ারা, অথচ তৃষার নির্লিপ্ততা পরিবেশে ভারী করে রেখেছে। এদিকে আরিশার কৌতূহলের পারতুঙ্গি ও উত্তেজনায় রীতিমতো ছটফটাচ্ছে। হাতের কাজিটা তৃষার সামনে নাচিয়ে প্রায় চিৎকার করে উঠে ও বলল, ও পিপি, তুমি কি এভাবে স্ট্যাচু হয়ে সারাদিন বসে থাকবে? আরে খোলো না, আমার তো হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। তো বড় গিফট এই অজপাড়া গায়ে ডেলিভারি হয়েছে, তুমি ভাবতেও পারছো? কি অ্যাকাউন্টিং ব্যাপার। তৃষা কোনো কথা বলল না। ও জানালার বাহিরে বৃষ্টির ছাপটার দিকে তাকালো। পরক্ষণই অত্যন্ত যান্ত্রিকভাবে আরিশার দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে বলল, খোলার দরকার নেই রে, হয়তো কেউ মজা করেছে কিংবা অন্য কোনো জিনিস ভুলে আমার নামে এসছে। তুই রেখে দে। আরিশা এবার অবাক হয়ে বড় বড় চোখে তাকালো। ও কাজিটা বিছানায় ছুড়ে দিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। তুমি কি সত্যি পাগল হয়ে গিয়েছো পিপি? এই ভর দুপুরে বৃষ্টিতে ভিজে ডেলিভারি বয় তোমার নাম ধরে চিল্লিয়ে চিল্লিয়ে দিয়ে গেল। তুমি বলছো অন্য কারো? আর কি হিতাহিত গান লোপ পেয়েছে? দেখ আরু, ওর কথাটা পূর্ণতা পাওয়ার অবকাশ পেল না। তার আগেই আরিশা এক প্রকার জোর করে ওর হাতটা টেনে ধরলো। কাজিটা ওর হাতে গুজে দিয়ে দাঁত কিরমির করে বলল, দেখো পিপি, তুমি খুললে খুলো,
নাহলে আমি একাই ছিঁড়ে ফেলবো সবটা। নিজের জন্মদিনে একটু তো সারপ্রাইজ হতে শিখো। এত মনমরা হয়ে আছো কেন বলো তো? প্লিজ প্লিজ ওপেন ইট। তৃষা লম্বা একটা শ্বাস নিয়ে অত্যন্ত সন্তর্পণে কাচের ফলাটা পলিথিনের ওপর ছোঁয়াতেই এক অদ্ভুত হিরণময় দ্যুতির আভাস পেল। বাহিরে তখন মেঘের গুরু গুরু তৃষা কম্পিত চিত্তে পলিথিনের আস্তরণ আর কার্ডবোর্ডের বাঁধন আলগা হতেই আরিশার গগন বিদারী চিৎকার ঘরের স্তব্ধতা চূর্ণ করে দিল। বিছানার ওপর যেন এক টুকরো রামধনু আসে পড়েছে। নীল রক্তিম কাঞ্চন আর সবুজের এক মায়াবী সংমিশ্রণে ঝিকমিক করে উঠল রাশি রাশি কাশ্মীরি রেশমি চুড়ি। পাথর বসানো এক সূক্ষ্ম কারুকাজে খচিত সেই চুড়িগুলোর উজ্জ্বলতা বাহিরের মেঘলা দিনের বিষণ্ণতাকে এক নিমিষে ধুয়ে মুছে দিল। তৃষা প্রস্তর মূর্তির ন্যায় স্তব্ধ হয়ে রইল। ওর শ্বাস প্রশ্বাস যেন গলায় এসে আটকে আছে। ওর স্বপ্নের কাশ্মীরে চুড়ি এখনো হাতের নাগালে ভাবতেই অজানা আবেশে দুলে উঠেছে হৃদয়। আরিশা উত্তেজনায় কাঁপতে কাঁপতে চুড়িগুলোর ওপর হাত বুলিয়ে বলল, মাই গড, এগুলো তো কাশ্মীরি চুড়ি। দেখো কি নিখুঁত কাজ। এ কি, এখানে তো অনেকগুলো। বলে আরিশা ক্ষিপ্র হাতে চুড়িগুলো পৃথক করতে শুরু করলো। বিছানায় এক একে সাজিয়ে রাখার সময় ও বিড়বিড়িয়ে গুনছে 1 2 3। তৃষার হৃৎপিণ্ডটা বক্ষপঞ্জরে অবাধ্য অশ্বের মতো ঘা মারছে। আরিশার গণনা শেষ হতেই ও রুদ্ধশ্বাসে বলে উঠল, পিপি গুনে দেখো, এখানে ঠিক 19 জোড়া চুড়ি আছে। বাট 19 জোড়া কেন? আচ্ছা, তোমার 19তম জন্মদিন বলে 19 জোড়া? ও পেপি, কে পাঠালো এটা? তৃষার কর্ণগহরে 19 সংখ্যাটা প্রতিধ্বনিত হতেই ওর দু চোখের কোণ ছাপে নোনা জল গড়িয়ে পড়ল। 19 বছর, 19 জোড়া মন অভিমানের সাক্ষী এই কাজের কারুকাজ। ও হুট করে খেয়াল করলো ঝকঝকে চুড়িগুলোর স্তূপের ঠিক মাঝখানে একটা নীলচে চিরকুট পড়ে আছে। আরিশা সেটা নেওয়ার আগে তৃষা এক অদম্য ক্ষিপ্রতায় খামটি তুলে নিল। খামটি খুলতে বেরিয়ে এলো এক টুকরো নীল কাগজ, অত্যন্ত পরিচিত, কাটা কাটা অথচ বলিষ্ঠ হস্তাক্ষরে সেখানে লেখা, প্রিয় অভিমানী ম্যাম, এত অভিমান কোথা থেকে আসে? হ্যাঁ, ভালোবাসি যে বুঝতে পারো না। যাই হোক, জন্মদিনের শুভেচ্ছা ম্যাডাম। আপনার ফেসবুক পোস্ট দেখে বুঝেছি কাশ্মীরি চুড়ির ওপর আপনার অবসেশন একটু বেশি। বাট টু বি অনেস্ট, আই এম ফিলিং জেলাস। আমার বউ আমি ব্যতীত অন্য কিছুতে অবসেসড হবে কেন? ইতি, আপনার ক্যাপ্টেন। চিরকুটটা হাতে ধরা অবস্থাতেই তৃষার নিঃশ্বাস যেন প্রগাঢ় আরণ্যের নিস্তব্ধতায় হারিয়ে গেল। আর্যের ভরের কণ্ঠস্বর কাগজের প্রতিটি অক্ষরের ভাঁজ থেকে উঠে এসে ওর কানের কাছে ভ্রমরের মতো গুঞ্জন করছে। ওর বুকের ভেতর জমে থাকা দীর্ঘ 1 মাসের তুষারশুভ্র অভিমান মুহূর্তেই আর্যর লেখনির উত্তাপে গলতে শুরু করলো। ঝাপসা চোখে ও অক্ষরের ওপর আঙুল বোলালো। তৃষার নোনা জলে চিরকুটের নীলকালি কিঞ্চিত লেপটে যেতেই আরিশা সচকিত হয়ে উঠল ও কৌতূহলের আতিশয্যে বাক্সের একদম তলায় লুকানো আরো একটি ক্ষুদ্র চিরকুট ছো মেরে তুলে নিল। ওষ্ঠ ধরে এক টেলতে দুষ্টুমি হাসি ফুটিয়ে ও উচ্চস্বরে পড়ে শোনালো, অভিমানে মেঘগুলা আজ দূরে কোথাও যাক, 19 জোড়া চুড়ির ঝিনি সুরে আমাদের গল্পটা পূর্ণতা পাক। তৃষা দ্রুত হাত বাড়িয়ে আরিশার কাছ থেকে দ্বিতীয় চিরকুটটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে আরিশা এক লাফে বিছানার ওপাশে চলে গিয়েছে। আরিশা চিরকুটটি উঁচে ধরে টিপ্পনি কেটে বলল, ওরে বাবা, আমার পিপি তো দেখি আস্ত একখানা প্রেমের আগ্নেয়গিরির উপর বসে আছে। প্রিয় অভিমানী ম্যাম, কি রোমান্টিক বাপ রে! তা আমার ফুফাতো দেখি সেই একদম রোমান্টিক কথায় স্টোরেট করা। তৃষার ফর্সা গাল দুটো মুহূর্তেই আরক্তিম বর্ণ ধারণ করলো ও ভেজা চোখেও কিঞ্চিত কৃত্রিম রাগ ফুটে বালিশ ছুড়ে মারল আরিশার দিকে। আরও একদম ইয়ার্কি করবি না বলছি, দে ওটা আমাকে। আর তুই ঘর থেকে বের হতো, 2 দিন বাদে না তোর এসএসসি, যা পড়তে বস। আরিশা এবার খিলখিল করে হেসে উঠল ও খাটের কোণে বসে দুলতে দুলতে বলল, যাবো যাবো, কিন্তু পিপি চুড়িগুলো একবার হাতে পরে দেখো না। 19 জোড়া কাশ্মীরি চুড়ি, উফ, আমার তো ভাবতেই গায়ে কাটার ইচ্ছে। আরু,
তৃষার বিরক্তি মিশ্রিত গর্জনে আরিশা আবার মুখ কুচকে বলল, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। যত ঢং, একবার শুধু বিয়েটা হতে দাও, আমারও আসবে পার্সেল। বলেই চিরকুটটা বিছানায় রেখে মুখ ভেঙে কক্ষ ত্যাগ করলো ও তৃষা এক ঝলক সেদিকে তাকিয়ে পরক্ষণে দৃষ্টি ঘোরালো। তড়িৎ বেগে চিরকুটটা হাতে নিয়ে পূর্ণবার লেখাগুলো পড়লো। ডাগর নেত্র ভিজে উঠল ওর। লোকটা এমন কেন? দূরে সরিয়ে দিতে চাইলে দ্বিগুণ মায়ে জড়িয়ে নিয়ে 10 গুণ কষ্ট বৃদ্ধি করে ফেলে কেন? তৃষা তার ছেলের সহিত হাসল। ভালোবাসেন আমায়? আদতে ভালোবাসেন তো? তাহলে সেটা চিরকুট অবধি সীমাবদ্ধ রাখলেন কেন? কেন নিজে একটিবার এলেন না? উন্মাতাল বর্ষণ ক্রমে স্তিমিত হয়ে এসেছে। টিনের চালে বৃষ্টির অবাধ্যর উপর নিক্কণ এখন কেবলই টুপটাপ জলপতনের ক্লান্ত শব্দে রূপান্তরিত। জানালার কাচের ওপরে জমে থাকা জলবিন্দুর মতো স্থির হয়ে বসেছিল তৃষা। সহসা কক্ষের নিস্তব্ধতা চিরে একজোড়া বলিষ্ঠ অথচ কম্পিত হাতের স্পর্শ অনুভূত হলো ওর মাথায়। মমতা ভরা চিরপরিচিত পরশে ও ধীরলয়ে ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখল বড় ভাই তৌফিক নেওয়াজ দাঁড়িয়ে আছেন। রোগব্যাধিতে মানুষটার সে চওড়া কাঁধ কিছুটা নুয়ে পড়েছে। ফর্সা মুখশ্রীতে অসুস্থতার কালচে ছায়া স্পষ্ট, তবু দু চোখে উপচে পড়েছে বোনের জন্য এক সমুদ্র সমান স্নেহ। তৃষা চট করে জানালার কার্নিশ ছেড়ে উঠে দাঁড়ালো, ব্যাকুল কণ্ঠে শুধালো, ভাইয়া, তুমি এই অবস্থায় উপরে এলে কেন? আমি তো নিচে যেতে পারতাম। শরীরটা কি খুব খারাপ লাগছে? তৌফিক সাহেব এক চিলতে ম্লান হাসলেন। বোনের দুগালে হাত রেখে কপালে ছোট্ট চুমুখে খুব নরম গলায় বললেন, বোনটার আজ জন্মদিন আর ভাই একতলা বসে থাকবে? তোর ভাই এতটা অকেজো হয়ে যায়নি রে বুন্দি। তৃষা এক চিলতে হাসলো। তৌফিক নেওয়াজ এবার প্রশ্ন করে বললেন, মন খারাপ তো বুন্দি? তৃষা মৃদু ঠকিল। ভাইয়ের চোখে চোখ না রেখে মিথ্যের আশ্রয় নিল। কই না তো। বোনের মিথ্যাচার মুহূর্তেই ধরে ফেললেন তৌফিক নেওয়াজ। ভাই হয়ে তোর মিথ্যা কথা বলিস না আমার সামনে, যখন জানিসই তুই সেটা পারিস না। তৃষা ঈষৎ শঙ্কিত হয়ে ভাইয়ের দিকে তাকালো। তৌফিক নেওয়াজ আরও কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই দরজা চৌখাটে ছায়া পড়ল শায়লা বেগমের। হাতে খাবারের তালা, চোখে মুখে একরাশ প্রশান্তি। উনি কক্ষের গুমট ভাবটা হালকা করার জন্য কিঞ্চিত কৃত্রিম গাম্ভীর্য নিয়ে বললেন, কি ব্যাপার? ভাই বোন কি আজ না খেয়ে দিন কাটানোর ইচ্ছে? নিচে আম্মা সিন্নি রেখেছেন, আর আজ তোর প্রিয় সব রান্না হয়েছে। তৃষা, চটপট চটপট হাত মুখ ধুয়ে আয় তো দুজনে। আর আরিয়ানের আব্বু, তুমি ওকে বেশি কথা বলে ভুলিও না, ওকে নিচে নিয়ে এসো। তৌফিক সাহেব হেসে বোনের হাত ধরলেন। চল পাগলি, আজ কোনো মন খারাপ না, নিচে সবাই তোর জন্য অপেক্ষা করছে। অন্তত এই শুভ দিনটার সম্মানে একবার হাস দেখি। তৃষা ভাইয়ের দিকে চেয়ে এক চিলতে ম্লান হাসি ফুটিয়ে তুলল। বিছানার সেই চুড়িগুলোর ওপর শেষবার হাত বলিয়ে ও ভাইয়ার হাত ধরে নিচে নামল। অলস অপরাহ্ন, মেঘের ঘনঘটা পুরোপুরি কেটে না গেলেও আকাশের এক কোণে এক ফালি ম্লান রোদ্দুর উকি দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে। গ্রামের মেথোপত্রী সিক্ত কাদা আর বৃষ্টির জলে একাকার। দুপাশে দাঁড়িয়ে থাকা তালার সুপারি গাছগুলোর পাতা থেকে বৃষ্টির অবশিষ্টাংশ তখনও টুপটাপ করে ঝরে পড়ছে। গ্রামের দক্ষিণ প্রান্ত দিয়ে বয়ে চলা নদীটির নাম চিত্রা। শ্রাবণের ঢলে নদীটি এখন কুল ছাপিয়ে যৌবনবতী হয়ে উঠেছে। নদীর ঘাটে শ্যাওলাধরা সিঁড়িগুলো বৃষ্টির ছয় আরও পিছিল হয়ে আছে। ঘাটের বাঁধানো চাতালে বসে আজ আড্ডা জমিয়েছে আরিশা, সিয়া, ওহি আর তৃষা। তৃষাকে এক প্রকার জোর জবরদস্তিতে টেনে হিচড়ে এখানে এনেছে ওরা তিনটেতেই। একের পর এক বাকবাহুল্যতার জেরে সেখানে টেকা দেয়, অথচ এত কিছুর মাঝেও তৃষা কোনো উত্তর না দিয়ে শূন্য দৃষ্টিতে নদীর স্রোতের দিকে তাকিয়ে আছে। হঠাৎ নিস্তব্ধতা চিরে মেঠো পা দিয়ে কারো দ্রুত বেগে হেঁটে আসার শব্দ পাওয়া গেল। বৃষ্টি জমে থাকা জলে কারো পদধ্বনি ঝপাঝপ শব্দ হতেই চারজনেই সচকিত হয়ে ফিরে তাকালো। ঘাটের ঢালে হুট করে উদয় হলো আরিয়ান। অসময়ে ওকে দেখে সবাই কিঞ্চিত অবাক হলো। আরিশা প্রশ্নাত্মক দৃষ্টি মেলে কিছু বলতে যাবে, তার ঠিক পূর্ব মুহূর্তেই ওদের কর্ণগোচর হলো অপর প্রান্ত থেকে ভেসে আসা গ্রাম্য শোরগোল। সকালে একযোগে সকাল তাকালো সেদিকে। তৃষা নিজেও ভ্রুকুঞ্চনপূর্বক এক ঝলক চাইল। সঙ্গে সঙ্গে ও দৃষ্টি
আটকে গেল সেখানে। কোনরূপ পূর্বাভাস ছাড়াই ও দ্রুতপাদে এগিয়ে গেল সেদিকে। পিছে অবাক দৃষ্টি নিক্ষেপপূর্বক সকলে একসঙ্গে প্রশ্ন করে বলল,